আসসালামু আলাইকুম। দ্য সাউন্ড অফ ইমোশন এই চ্যানেলে আপনাদের স্বাগতম। গল্প আজহাদা, লিখেছেন সাবিলা সাবি। পর্ব 1। ফিওনা জানালার সাদা পর্দা সরিয়ে বাইরে তাকালো। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাস্তার ধারে মানুষের বাঁশের পাত্রে করে জংজি কিনছে। চীনের ঐতিহ্যবাহী খাবার, যা ড্রাগন বোট উৎসবে খাওয়া হয়। চারপাশে পাশে বাঁশপাতা আর চালের মৃদু গন্ধ। ড্রাগন বোট উৎসবে ফিওনার প্রিয় উৎসবগুলোর একটি। উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে ছুটিও পড়েছে, ফলে আজকের দিনটি নিয়ে সে বেশ উচ্ছ্বসিত। ফিওনার পুরো নাম এলিসন ফিওনা। জন্ম গ্রিসের প্লেটা শহরে। তার বাবা এলিসন নিকোস ছিলেন গ্রিসের একজন খ্যাতনামা বিজ্ঞানী। কাজের সূত্রে একবার চীনে আসেন এবং বিয়ে করেন লিন শাও নামে এক চীনা নারীকে, যেদিন ছিলেন বেইজিংয়ের মেয়ে এবং চেন সিং নামে একজন বিশিষ্ট বিজ্ঞানীর একমাত্র কন্যা। কিন্তু ফিওনার জীবনে সুখ বেশি দিন টেকেনি। মাত্র 8 বছর বয়সে এক ভয়াবহ দুর্ঘটনায় সে হারায় বাবা-মাকে। ছোট ফিওনা অলৌকিকভাবে বেঁচে গেলেও সেই দিনের স্মৃতি এখনো তাকে তাড়া করে। এরপর নানা চেন সিং এর স্নেহেই বড় হয়েছেন সে। বেজিং শহরে কেটেছে তার শৈশব থেকে এখন পর্যন্ত সব দিন। ফিওনা এখনো জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে উৎসবের রঙিন আমেজ, অথচ সে বন্দী 4 দেয়ালের ভেতর। মনটা খারাপ হয়ে আছে। 2 বছর আগেও নানা মিস্টার চেন সিং তাকে নিয়ে যেতেন প্রতিটি উৎসবে, কিন্তু এখন গত 2 বছর ধরে সে শুধু বিশ্ববিদ্যালয় আর এই ঘরের মাঝেই সীমাবদ্ধ। সে পড়ে বেইজিং শহরের পিকিং ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগে, কিন্তু নানার এই হঠাৎ পরিবর্তনের কারণটা আজও তার কাছে ধোঁয়াটে। যেন কিছু একটা লুকানো আছে, যা সে জানতে চেয়েও পারছে না। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চমকে ঘুরে তাকালো ফিওনা। বুঝে গেল এই সময়ে তার রুমে একমাত্র একজনই আসতে পারেন। ওহ গ্র্যান্ডপা, তুমি এখানে? ফিওনা নরম কণ্ঠে বলল। মিস্টার চেন সিং দাঁড়িয়ে আছেন সাদা ল্যাব কোট পরে, নিচে পিনস স্টাইপ শার্ট আর ধূসর প্যান্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা, চেহারায় কঠোর গাম্ভীর্যতা। ফিওনা একটু কাছে গিয়ে বলল অভিমানের সুরে, গ্র্যান্ডপা, আমার বন্ধুরা সবাই বেহায় লেগে গেছে ড্রাগন বোট রেস দেখতে। আমিও যেতে চাই। প্লিজ আমাকে একটুখানি যেতে দাও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মিস্টার চেন সিং কিছুক্ষণ চুপ করে রইলেন। তার গম্ভীর গলায় বললেন, তুমি এখনো ছোট ফিওনা। আমি যা করছি সব তোমার ভালোর জন্য। তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলো। আমার ল্যাবে যেতে দেরি হয়ে যাচ্ছে, নাহলে আমিই নিয়ে যেতাম। এই বলে তিনি ঘর ছেড়ে চলে গেলেন। ফিওনা কয়েকবার ডাকলো, কিন্তু ফিরে তাকালেন না। তার চোখে ভেসে উঠল অভিমান আর অজানা কষ্টের ছায়া। সে জানে তার গ্র্যান্ডপা তাকে ভালোবাসেন, তবুও কেন তাকে এভাবে আটকে রাখা হচ্ছে? কেন এই বন্দি জীবন? তার মনে প্রশ্নগুলো ঘূর্ণি তুলতে লাগলো। ফিওনা গ্র্যান্ডপা মিস্টার চেন সিং চীনের একজন খ্যাতনামা বিজ্ঞানী। তার জীবনে বেশিরভাগ সময় কেটেছে গবেষণায়, নতুন আবিষ্কার, প্রযুক্তির উন্নয়ন আর অজানা রহস্য উন্মোচনে। দেশ জুড়ে তার ল্যাবরেটরির নাম পরিচিত এবং শ্রদ্ধার চোখে দেখা হয়। এই বিশাল ল্যাবরেটরিতে ফিওনার বাড়ির পেছনে অবস্থিত। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ল্যাব যেন এক রহস্যময় জগৎ। তার ভেতরে প্রবেশ একমাত্র মিস্টার চেন সিং এর অধিকার। প্রতিটি প্রকল্পে গোপন আর অধিকাংশ কাজ এতটাই স্পর্শকাতর যে তা কারো সঙ্গে ভাগ করা যায় না, এমনকি নিজের নাতনির সঙ্গেও না। ফিওনার কৌতূহল এই ল্যাব ঘিরেই। ছোটবেলা থেকে সে ভাবত এর পেছনে লোহার দরজার ওপারে কি লুকিয়ে আছে, কিন্তু কখনো সে ঘুরতে পারেনি। তার মনে হয় ওই গোপন ল্যাবের ভেতরে এমন কিছু ঘটছে যা একদিন তার জীবনও বদলে দিতে পারে। এসব ভাবতে ভাবতে সে আবার জানালার পাশে ফিরে গিয়ে বসে। বাইরে ড্রাগন বোট উৎসব চলছে। রঙিন কাগজের লণ্ঠন, ড্রাম বাজছে, মানুষ হাসছে, উল্লাস করছে, অথচ সে বসে আছে একা এই ঘরে। গ্র্যান্ডপা সবসময় তাকে আটকে রাখেন, যেন কোনো ভয়ের কারণে। ঠিক তখনই ফিওনার ফোনে একটা মেসেজ আছে। তার বান্ধবী লিন লিখেছে, আমি তোর বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হয়ে আয়, সময় কম। মেসেজটা পড়ে ফিওনার বুকের ভেতর যেন কিছু একটা জেগে ওঠে, একটা সাহস, এক ধরনের প্রতিজ্ঞা। সে মনে মনে বলল, আমি আর ছোট নই, 18 পার হয়ে গেছি। আর কদিন পর 19। 2 বছর আগেও আমি পুরো শহর চষে বেড়াতাম, এখন কেন আমি বন্দি থাকবো?
তার জীবনে পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে। এখন যেন সে শুধু বাসা থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাসা, এই চক্রে আটকে গেছে। আজ আর না। সে এবার ঠিক করলো, এই একদিনের জন্য হলেও সে নিজের মতো করে বাঁচবে। গ্র্যান্ডপার আদেশ অমান্য করেই সে বের হবে। সে ড্রাগন বোট উৎসবে যাবে। একটা নিঃশ্বাস নিয়ে সে চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে নিজের জন্য একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। ফিওনা আজকে উৎসবের জন্য বেছে নিল একটি উজ্জ্বল লাল রঙিন আধুনিক স্টাইলের চিপাউটির কাপড়টি হালকা সাটিনের শুষ্ক সোনালি ফুলের কাজ করা, উচ্চ কলার সঙ্গে শর্ট স্লিভ আর সামনের দিকে স্মার্ট কাট, সব মিলিয়ে যেন এক পারফেক্ট ফেস্টিভ লুক। কোমরে বাঁধা সোনালি বেল্টটা তার ফিগারটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চুলগুলো খোলা না রেখে হালকা করে ব্রাশ করে পেছনে বাঁধলো। সেই বাঁধনিতে সোনালি রঙের হেয়ার ক্লিপটা গুজে দিল, যা সূর্যের আলো চিকচিক করছিল। তার বাদামি চুলে এই রঙের কন্ট্রাস্ট তাকে যেন আলাদা একটি লুক দিচ্ছিল, চোখে পড়ার মতন। মেকআপ খুব হালকা, চোখে একটা পাতলা আইলাইনার, পাপড়িতে মাস্কারা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে ফিওনা একদম তরুণী, আধুনিক আর আত্মবিশ্বাসী লাগছিল। নিজেকে আয়নায় দেখে তার মুখে এক ঝিলিক হাসি ফুটে উঠল। চল ফিওনা, সে নিজেকে বলল, তুই এখন বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস। সে ধীরে পা ফেলল দরজার দিকে, কাঁধে সোনালি ছোট হ্যান্ডব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে লিনের গাড়ি দাঁড়িয়ে ছিল। লিন ড্রাইভিং সিটে বসেছিল, মুখে রহস্যময় হাসি। এই দিকে, তাড়াতাড়ি ওঠ। জানালার কাছ নামিয়ে লিন বলল। ফিওনা হেসে পাশে বসে পড়ল। গাড়ি রওনা দিল শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে উৎসবের দিকে। ফিওনার মনটা তখন নানান প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। গ্র্যান্ডপা আমাকে সবসময় কেন এতটা আটকে রাখেন? কিসের এত ভয় তার? সে জানতো না আজকের এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বেহাই লেকে। আগে থেকেই বন্ধু বান্ধবীরা ওদের জন্য অপেক্ষা করছিল। তোদের দারুণ দেখাচ্ছে ফিওনা, একজন বন্ধু বলল। ফিওনা হেসে বলল, তোদেরকেও চমৎকার লাগছে আজকে। সে লেকের ধারে দাঁড়িয়ে পড়ল। রঙিন ড্রাগন বোটগুলো সাজানো, লেকের জল রোদের আলো ঝিকঝিক করছে। আশপাশে মানুষের কোলাহল, ডাকের শব্দ আর আনন্দের গুঞ্জন। দেখ, রেস শুরু হয়ে যাচ্ছে, লিন চিৎকার করলো। সবাই উৎসাহ নিয়ে বোট রেস দেখতে লাগলো। ফিওনার বুকের ভেতর কেমন যেন এক অজানা অনুভূতি দোলা দিল। তার চোখে তখন শুধু রোদের আলো চিকচিক করা লেক, রঙিন ড্রাগন বোট আর এক নতুন দিনের শুরু। ড্রামের তালে তালে ড্রাগন বোটগুলো ছুটে চলল লেকের পানির ওপর। ফিওনা, লিন আর তাদের বন্ধুরা উল্লাসে চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। নৌকাগুলো জলের ছিটা ছড়িয়ে সামনে এগোচ্ছিল আর ফিওনার বুকের ভেতর আনন্দে কেঁপে উঠছিল। রেস শেষ হলে সবাই মিলে বসে পড়ল জংজি খেতে। গরম গরম ধোঁয়া উঠছিল বাঁশের পাতায় মোড়ানো খাবার থেকে, সঙ্গে ছিল টক মিষ্টি চাটনি। খাওয়া শেষে ফিওনা লিনের হাত ধরে স্টলের দিকে এগোলো, যেখানে কেউ গান গাচ্ছিল, কেউ নাচছিল রঙিন পোশাকে। চারিপাশে ছিল উৎসবের রং ভরপুর। ফিওনা জানতো তার গ্র্যান্ডপা তাকে সবসময় এই উৎসবে আনতেন, কিন্তু আজকের আনন্দটা ছিল একেবারে ভিন্ন। যেন প্রথমবারের মতন সে নিজের মতন করে আনন্দ উপভোগ করছিল। সন্ধ্যায় নেমে এলো আকাশে, দেখা গেল একটি মাত্র তারা, সন্ধ্যার তারা নামে পরিচিত এই তারাটা, সেই হলো শুক্র গ্রহ ভেনেসা। ফিওনা সবসময় এর দিকে টান অনুভব করে, যেন গ্রহটা দূর আকাশ থেকে তাকে ডাকে। হঠাৎ তার চোখে পড়ল আকাশে সবুজ এক আলোর রেখা। সেই আলোর রেখাটা ছুটে আসছে সেই সন্ধ্যার তারা থেকে পৃথিবীর দিকে। প্রথমে ভাবলো কিছু না, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগলো। মনে পড়ল এই আলোর রেখাটা সে আগেও একবার দেখেছিল, ছোটবেলায়, ঠিক যেমনটা আজ আবার ফিরে এসেছে। সে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। আলোর রেখাটি মিলিয়ে যেতেই মনে হলো যেন কোনো স্বপ্ন জেগে উঠল সে। সেই পুরনো স্মৃতির সঙ্গে আজকে দেখা মিলে যাওয়ায় তার মনে শুরু হলো এক অজানা কৌতূহল, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে তার জীবনে খুব শিগগিরই। আজ থেকে প্রায় 10 বছর আগে, যেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সবসময় বৃত্তে ফিরে আসছিল তার কাছে।
সেই দিন সন্ধ্যায় যখন ফিওনারা গাড়ি দুর্ঘটনায় পড়েছিল, তার আগের মুহূর্তগুলো আজও তার মনে একেবারে স্পষ্ট। সেই দিনও সে আকাশে দেখেছিল এই রকম সবুজ আলোক রশ্মি। তার মনে পড়ে যায় ওই দিনও ড্রাগন উৎসবের আয়োজনকার হয়েছিল। মূলত এই উৎসব দেখতেই ফিওনার বাবা মা আর সে একসাথে যাচ্ছিল তার গ্র্যান্ডপা মিস্টার চেনচিনের বাড়িতে। চীনের জিউলং হাইল্যান্ডের রাস্তায় হঠাৎ করে তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। ফিওনার বাবা গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক করতে লাগলো আর ফিওনার মা গাড়ির ভেতরে বসে আছেন। অনেকক্ষণ অপেক্ষার পর ফিওনা অস্থির হয়ে পড়ে আর গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়ে। মম, দেখো, ওই আকাশটাকে শুধুমাত্র একটা তারাই জ্বলছে। ফিওনার আঙুল তুলে আকাশের দিকে দেখালো। ফিওনার মা জানালার পাশে বসে হালকা হেসে বলল, সন্ধ্যা তারা উঠেছে। তুমি জানো না, ওইটাই তো ভেনাস। জিউলং হাইল্যান্ডের রাস্তার পাশে তখনও তাদের গাড়িটি থেমে আছে। ফিওনার বাবা গাড়িতে বনেট খুলে দাঁড়িয়ে, মুখে বিরক্তির ছাপ। এই রাস্তা তো এমনিতেই নির্জন, এখন আবার গাড়ি খারাপ। দ্রুত ঠিক না করলে ড্রাগন ফেস্টিভ্যাল মিস করব। তিনি একবার গাড়ির দিকে তাকিয়ে আবার উঠে বলল। ফিওনা তখন আকাশের চারপাশে তাকিয়ে আকাশের সেই গুজলি রূপ দেখতে থাকে। পাহাড়ের ডালে পড়ে থাকা গাছপালার মধ্যে বাতাসের হালকা ছোঁয়া। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ তার চোখে পড়ে একটা সবুজ আলোর রেখা। তিনি তীরের মতোই যেন আকাশ চিরে আলো ছুটে আসছে তাদের দিকে। এক মুহূর্তের জন্য সব সময় থেমে যায়। ফিওনার চোখ ছানা পড়া। ড্যাড, মম, আকাশে ওটা কি? ফিওনার বাবা উঠে দাঁড়ালো, তাকালো আকাশের দিকে। কই, আমি তো কিছু দেখছি না। মা জানালার কাছে ঠেস দিয়ে বলল, সবুজ আলোক রেখা। ফিওনা, ভিতরে বসো, বাইরে ঠান্ডা বাতাস। বাবার কণ্ঠ কানে ভেসে এলো, কিন্তু ফিওনার মন তখন আকাশে। সে তখনও তাকিয়েছিল সেই সবুজ আলোটার দিকে, যেটা ছিল ভেনাস তারার কাছ থেকে নেমে আসছিল পৃথিবীর দিকে। এক ধরনের রহস্যময় দীপ্ত ছিল রশ্মিটাতে, যেন ওটা কোনো ইশারা। হঠাৎই আলোটা মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। চারপাশে অন্ধকার নেমে এলো আর তার বুকের মধ্যে এক ধরনের শূন্যতা জমে উঠল। ফিওনা, এবার বাবার গলায় তাড়াহুড়ো। সে ফিরে তাকালো। বাবা তখন গাড়ির দরজা খুলে বললেন, চলো, দেরি হয়ে যাচ্ছে। ফিওনা ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। মা তখন এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন, অন্য হাত তার মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে মামনি, ভয় পাচ্ছ নাকি তুমি? গাড়ি চলতে শুরু করলো। বাইরে ঘন অন্ধকার, পাহাড়ি রাস্তা, কুয়াশা ধীরে ধীরে জমে উঠছে। বাবার মুখে উদ্বেগ স্পষ্ট। গাড়িটা ঠিকভাবে চলছে না। বাবা অস্পষ্ট স্বরে বলছিল, স্টিয়ারিং টানছে। হঠাৎই সামনের দিক থেকে একটা তীব্র আলো ভেসে এলো। বাবা চিৎকার করে উঠলেন, ঈশ্বর, ব্রেক কাজ করছে না। সবকিছু খুব দ্রুত ঘটল। ফিওনা, চোখ বন্ধ করো। মা তাকে বুকের মধ্যে চেপে ধরলেন। একটা বিকট শব্দ হলো। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের রাস্তা থেকে ছিটকে গেল। একটা প্রচণ্ড ধাক্কা। শব্দটা কানের পর্দা ফাটিয়ে দিল। চারপাশে ঘোলা হয়ে গেল। শুধু ভাঙা কাচের শব্দে, চিৎকার, আর তারপর প্ররাগ নীরবতা। গায়ে তীব্র আঘাত আর চারপাশে শুধু অন্ধকার। তারপর অনেক পরে হাসপাতালে সাদা আলো আর অ্যাম্বুলেন্সের শব্দের মাঝে ধীরে ধীরে তার জ্ঞান ফিরেছিল। পাশে তার গ্র্যান্ডপা ছিলেন, মুখে কষ্ট লুকানোর চেষ্টা, কিন্তু চোখে অসীম ব্যথা। তার বাবা মা আর নেই। এই সত্যটা বুঝে উঠতেই তার বুকের মধ্যে ফাটল ধরল। মম, ড্যাড। ফিওনা কেঁদে উঠতে চাইল, কিন্তু গলার স্বর বের হলো না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, মাথা ঘুরছিল, শরীরের রক্তে ভিজে গেছে। মম, মম, পুনরায় ফিস ফিস করে ডাকে সে। কোনো সাড়া নেই মায়ের। ফিওনার বুকের ওপর তখনও কাচের টুকরো। কপাল বেয়ে রক্ত ঝরছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শরীরের ব্যথা অবশ হয়ে আসছে। তাদের হারানোর শোক, সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি, আর তার জীবনের গহীনে কোনো অজানা রহস্য, সবকিছু মিলেমিশে যেন ফিওনার জীবনে এক নতুন গতিপথ ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে আর আগের মতন স্বাভাবিক কোনো মেয়ে ছিল না। চোখে সবসময় একটা অনিবর্জনীয় ভয়, হৃদয়ে এক চাপা কষ্ট, আর মন জুড়ে এক অমীমাংস প্রশ্ন। সেই সবুজ আলোটা কি ছিল? আজকে সেই রহস্য তাকে তাড়া করে ফেলে। প্রতিটা সন্ধ্যায় তখন আকাশের তারা জ্বলে ওঠে, কিংবা কোনো উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে, ফিওনার বুক ধক ধক করে ওঠে। হয়তো সেই সবুজ আলো সেদিনের ঘটনার একমাত্র সাক্ষী, হয়তো সেটা কোনো দৈব মুহূর্ত ছিল, অথবা তার জীবনের সঙ্গে জড়িত থাকা এমন এক সত্য যা জানাটা তার জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আর সে জানে, একদিন না একদিন সেই আলো আবার ফিরে আসবে।
আর তখন হয়তো ফিওনার সামনে খুলে যাবে এক ভয়ঙ্কর রহস্যের দরজা। বর্তমান ফিওনা চোখ বন্ধ করে আবার সেই মুহূর্তগুলো টের পায়, বুকটা কেঁপে ওঠে। এখন কান পাতলে মনে হয় মা চিৎকার করে বলছে, ফিওনা চোখ বন্ধ করো। সেই সবুজ রশ্মির রহস্য আর সেই মুহূর্তের মৃত্যুর ভয় সবকিছুই যেন আজও ওর ভিতরে জীবন্ত হয়ে আছে। লেকের উৎসবের মৃদু কোলাহল থেকে ছিন্ন হয়ে ফিওনা যেন হারিয়ে গিয়েছিল স্মৃতির অরণ্যে, আটকে পড়েছিল তার অতীতের তীব্র বেদনার মধ্যে। হঠাৎ লিনের কণ্ঠস্বর বাস্তবের জমিনে তাকে ফিরিয়ে আনে। ফিওনা, তুই এতক্ষণ কি ভাবছিলি এত গভীরভাবে? লিনের উদ্বিগ্ন চোখ যেন ফিওনার অন্তরের ভাঙা আয়নার টুকরোগুলো ছুঁয়ে দেখতে চাইছিল। ফিওনা চুপ করে রইল কিছুক্ষণ, মুখে কোনো শব্দ নেই, চোখে বিস্ময় আর হৃদয়ে এক কুয়াশা মাখা ভার। সে জানে লিন তার আপনজন, তার বেস্ট ফ্রেন্ড, তার অনুভব বুঝে, ভালোবাসে তাকে। তবুও এই যন্ত্রণার কথা কিভাবে বলবে সে? কিভাবে বোঝাবো এই গভীর কষ্ট? সে শুধু বলবো, আমার এখনই বাড়ি ফিরে যাওয়া উচিত। তার কণ্ঠে ছিল অস্থিরতা আর চাপা ভয়। লিন উদ্বিগ্ন হয়ে বলে, কিন্তু ফিওনা, কিছুক্ষণ থাক, আরো একটু রেস্ট নে, হয়তো একটু বসে থাকলে তোর ভালো লাগবে। আর তার চোখে ছিল মৃদু আশা, বন্ধুর জন্য এক নীরব প্রার্থনা। কিন্তু ফিওনার মনে তখন শুধু একটাই আশঙ্কা, বাড়ি ফিরতে হবে, সবকিছু থেকে দূরে যেতে হবে। সে চুপচাপ উঠে দাঁড়ালো, কিছু না বলে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। লিন চাইলেই তাকে আটকাতে পারত, কিন্তু সে জানে ফিওনার এই যন্ত্রণা বাইরের কেউ ছুঁতে পারবে না। এই একাকিত্ব, এই অতীতের দুঃখর ভার, এটা ফিওনার একান্ত নিজস্ব। তবে কি এই কষ্ট কোনোদিনও ফুরাবে না? ফিওনা মনে প্রশ্নের ঢেউ উঠছিল। লেকের শান্ত অথচ রহস্যময় পরিবেশ থেকে বের হয়ে যাওয়ার সময়ও তার মন উকি দিচ্ছিল সেই পুরনো স্মৃতির করুণ অধ্যায়ে। সবুজ আলোর দুর্ঘটনা, মা-বাবার মৃত্যু, সব যেন একত্রিত হয়ে তার মনে এক বিভীষিকাময় চিত্র আঁকছিল। বাসে উঠে জানালার পাশে বসে সে বাইরে তাকিয়ে থাকে। ধূসর রাস্তা, নীরবতা, যেন চারপাশে শূন্যতা ছড়িয়ে আছে। সে আকর্ষণীয় সবুজ রশ্মির ঝলকটাও এখন আকাশে নেই। হয়তো সে শুধু অতীতে আটকে আছে। আজকের রাস্তা যেন শেষই হচ্ছে না। কেন এত ধীরে চলছে সবকিছু? মনে মনে সে ভাবল। হৃদয়ের ভিতর অস্থিরতা আরো ঘনীভূত হচ্ছিল। তার ভিতরে প্রশ্নগুলো ছটফট করতে লাগলো। বাড়িতে গিয়ে কি বলবো? কিভাবে বুঝাবো নিজের মনকে? সে জানে সেই গভীর ক্ষত এখনো রক্তাক্ত আর হয়তো কখনো শুকাবে না। জানালার কাছে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে দিল। চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের হাসি মাখা মুখ। একটা সময় ছিল যখন সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে ছিল, আর সেই সময়টা আজ নেই। সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে সেই অভিশপ্ত দিন। অনেকক্ষণ পর বাস যখন থামলো, ফিওনা ধীরে ধীরে নামলো, পা বাড়ালো বাড়ির